হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। এই ভিডিওতে আমরা জানবো যে টিচার আমরা কিভাবে হতে পারি। একদম নার্সারি টিচার থেকে শুরু করে কলেজের প্রফেসর অবধি কীভাবে হতে পারি স্টেপ বাই স্টেপ আমি বলবো। একটু আস্তে আস্তে বলবো যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি, ঠিক আছে? ফার্স্টে নার্সারি টিচার, তারপরে প্রাইমারি স্কুল টিচার, তারপরে হাই স্কুল টিচার, তারপরে কলেজের প্রফেসরের কথা বলবো। তো চলো জানি একটা একটা করে, স্ক্রিনে দেখবে। ফার্স্টে হলো প্রি প্রাইমারি স্কুল টিচার, মানে নার্সারি টিচার কীভাবে আমরা হব। নার্সারি টিচার হতে গেলে তোমাকে মিনিমাম 12 পাস করতে হবে। 12 পাস কীভাবে করতে হবে? জেনারেল ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 50% নাম্বার, আর এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য 45% নাম্বারে 12 পাস করতে হবে। 12 পাস করার পরে তোমাকে একটা কোর্স কমপ্লিট করতে হবে, সেটা হলো এনটিটি। এনটিটি মানে হলো নার্সারি টিচার্স ট্রেনিং। বা তুমি অন্য একটা ডিপ্লোমা কোর্স করতে পারো, সেটা হলো ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন, ডিইসিইডি। এর মধ্যে যে কোনো একটা জিনিস তুমি করতে পারো। এই এনটিটিটা তোমার 1 বছর থেকে 2 বছরের কোর্স হয়। 1 বছর থেকে 2 বছর কেন বললাম? কারণ কোনো কোনো রাজ্যে এটা 1 বছর হয়, কোনো কোনো রাজ্যে এটা 2 বছর হয়, বা কোনো একটা রাজ্যেরই বিভিন্ন ইনস্টিটিউশনে 1 বছর হয়, কোনো কোনো ইনস্টিটিউশনে 2 বছর হয়। আর এই ডিপ্লোমা কোর্সটা হবে তোমার 2 বছরের। তো 12 পাস করার পরে এই কোর্সও কমপ্লিট করে নিলে, তুমি এলিজিবল হয়ে গেলে নার্সারি টিচার হওয়ার জন্য। জাস্ট এলিজিবল হলে, এখনও তুমি জব পাওনি। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এই জিনিসটা তুমি সবসময় মনে রাখবে। সেটা হলো তুমি যে কোনো কোর্স কমপ্লিট করো না কেন, যদি তুমি জব পেতে চাও, বিশেষ করে আমাদের গভর্নমেন্ট জব যদি পেতে চাও, তাহলে ওই কোর্স কমপ্লিট করার পরে গভর্নমেন্ট তোমাকে একটা আলাদা করে এক্সামিনেশন নেবে, বা তোমার ইন্টারভিউ নেবে, বা অনেক সময় দুটোই নিতে পারে, এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ। ঠিক আছে? তো এক্ষেত্রেও তোমার তাই, ওই 12 পাস করার পরে কোর্স কমপ্লিট করে নিলে তারপরে গভর্নমেন্ট তোমাকে একটা এক্সামিনেশন নেবে। সেটা হলো কি, তোমার একটা রিটেন এক্সামিনেশন নেবে, তারপর তোমার ইন্টারভিউ নেবে। যদি তুমি এইগুলো ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তুমি নার্সারি টিচারের জন্য যোগ্য হয়ে গেলে, তুমি চান্স পেয়ে গেলে। তো বুঝলে, এতগুলো স্টেপ তোমাকে ফলো করতে হচ্ছে। ফার্স্টে তোমাকে 12 পাস করতে হবে 50% নাম্বার নিয়ে, তারপরে তোমার এনটিটি বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে, তারপরে তোমার একটা রিটেন এক্সাম আর একটা ইন্টারভিউ তোমাকে ক্লিয়ার করতে হবে। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এই যে এনটিটি বা ডিপ্লোমা কোর্স তুমি কোথায় থেকে করবে, বা কত টাকা আমাদের লাগবে, কীরকম যোগ্যতা লাগবে ওই ইনস্টিটিউশনে ভর্তি হতে গেলে। এই যোগ্যতা পুরোপুরি নির্ভর করছে তুমি কোন ইনস্টিটিউশন থেকে করছো ওই কোর্সগুলো। কোনো কোনো ইনস্টিটিউশন তোমার কী বলে ডাইরেক্ট 12-এর নাম্বার দেখেই নিয়ে নেয়, আর কোনো কোনো ইনস্টিটিউশন তোমার আলাদা করে একটা এন্ট্রান্স এক্সাম নেবে। আর কীরকম টাকা খরচা হয়? 5 থেকে 30,000 প্রতি বছরে লাগে। তাহলে যদি 2 বছর হয় তাহলে ডবল হবে। 5 থেকে 30,000 কেন বললাম? কারণ তুমি যদি গভর্নমেন্ট সেক্টর থেকে করো তাহলে কম টাকা লাগবে, আর প্রাইভেট সেক্টর করলে বেশি টাকা লাগবে। তাই এই অবধি ক্লিয়ার একদম। এবার চলো নেক্সট হলো প্রাইমারি টিচার কীভাবে আমরা হবো। তো প্রাইমারি স্কুল টিচার হতে গেলে তোমাকে মিনিমাম 12 পাস করতে হবে। সেম তোমাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 50%, এসসি এসটিদের জন্য 45% নাম্বার। তারপর তোমাকে একটা ডিপ্লোমা কোর্স করতে হবে। ডিপ্লোমা কী কোর্স? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, মানে ডিলেট। এই ডিপ্লোমা বাদে তুমি অল্টারনেটিভ কোর্সও করতে পারো, সেটা হলো বিটিসি মানে বেসিক টিচার সার্টিফিকেট, বা টিটিসি মানে টিচার ট্রেনিং সার্টিফিকেট, বা জেবিটিসি জুনিয়র বেসিক ট্রেনিং সার্টিফিকেট। তো এতগুলো কোর্সের মধ্যে তুমি যে কোনো একটা কোর্স কমপ্লিট করতে পারো। এই কোর্সগুলো হয় 2 বছরের, ঠিক আছে? 2 বছরের জন্য হয়। তো 2 বছরে এই কোর্স কমপ্লিট করে নিলে, তারপরে তোমার ওই কোর্স কমপ্লিট করে নিলে, আমি আগেই বললাম তোমাকে একটা এক্সামিনেশন নেবে গভর্নমেন্ট। সেটা কি এক্সামিনেশন? সেটা হলো টেট মানে হলো টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টেটের দুটো পেপার হয়, একটা পেপার 1 আর একটা পেপার 2। এক্ষেত্রে তোমাকে প্রাইমারি স্কুল টিচার হতে গেলে পেপার 1টা তোমাকে দিতে হবে। এই জিনিসটা মনে রাখবে। পেপার 2 হয় ক্লাস 6 থেকে 8-এর টিচার হওয়ার জন্য। তো প্রাইমারি স্কুল টিচার জন্য পেপার 1টা তোমাকে দিতে হবে। টেট পরীক্ষাটা আবার দুভাবে হয়। একটা হলো তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, মানে সি টেট, আর একটা হলো স্টেট গভর্নমেন্ট নেয়, সেটাকে বলে এস টেট। তুমি যদি সি টেট ক্লিয়ার করতে পারো তাহলে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের টিচার হবে, আর যদি তুমি স্টেট ক্লিয়ার করো তাহলে তুমি স্টেট গভর্নমেন্টের টিচার হবে। তো বুঝলে, এই অবধি ক্লিয়ার? যদি সংক্ষেপে বলতে চাই, প্রাইমারি স্কুল টিচার হতে গেলে তোমাকে 12 পাস করতে হবে। 12 পাস করার পরে ওই যে একটা কোর্স কমপ্লিট করতে হবে 2 বছরের, তারপরে তোমাকে টেট পেপার 1টা দিতে হবে। যদি তুমি সবগুলো ক্লিয়ার করতে পারো তাহলে তুমি ইন্টারভিউর পরে জবে চান্স পেয়ে গেলে। এবার আমরা জানবো যে আপার প্রাইমারি টিচার মানে হলো ক্লাস 6 থেকে 8-এর টিচার আমরা কিভাবে হব। ক্লাস 6 থেকে 8-এর টিচার হতে গেলে আমাদেরকে বিএড কমপ্লিট করতে হয়। বিএড মানে হলো ব্যাচেলর অফ এডুকেশন। এই ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রিটা তোমাকে দুভাবে তুমি কমপ্লিট করতে পারো। সেটা তুমি 12-এর পরে করতে পারো, বা গ্র্যাজুয়েশনের পরেও আমরা করতে পারি। যদি আমরা 12-এর পরে করি সেটা হয় 4 বছরের কোর্স। এই জিনিসটা মনে রাখবে। 12-এর পরে যদি আমরা বিএড কোর্স কমপ্লিট করতে চাই, সেটা 4 বছরের জন্য হয়। আর এই বিএড কোর্সটার একটা আলাদা নাম, সেটা হলো তোমার ইন্টিগ্রেটেড বিএড।
ঠিক আছে। আর যদি তুমি গ্র্যাজুয়েশনের পরে বিএড কমপ্লিট করো সেটা হয় 2 বছরের কোর্স। এই পার্থক্যটা মনে রাখবে, গ্র্যাজুয়েশনের পরে করলে 2 বছরের জন্য হয়, আর 12-এর পরে যদি বিএড করি তাহলে 4 বছরের কোর্স হয়। তো এইবার আমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে কোন বিএডটা করলে আমাদের জন্য ভালো হবে, ক্লাস 12-এর পরে বিএড করলে ভালো হবে নাকি আমরা গ্র্যাজুয়েশনের পরে বিএড করলে ভালো হবে। তো এটার আনসারের জন্য আমি বলবো এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপর। এরকম অনেকে আছে যারা ঠিক করে রাখে যে আমি শুধু ক্লাস 10-এর অবধি টিচার থাকবো, তার উপর আমি যাব না। সেই সব স্টুডেন্টদের জন্য আমি বলবো যে 12-এর পরে বিএড করলেই তোমার চলবে, গ্র্যাজুয়েশন করার তোমার দরকার নেই। আর যদি কেউ এরকম ভাবে যে না আমি উপরের ক্লাসেরও টিচার হব, ক্লাস 11-12-এর বা কলেজের প্রফেসর হওয়ার জন্য আমি চাই, সেক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশনের পরে বিএড করলেই সবথেকে ভালো হবে। তো বুঝলে এটাও ক্লিয়ার হলো। তো এবার চলো নেক্সট পার্টটা বুঝে নিই। আমাদের বিএড তো কমপ্লিট হয়ে গেল, তারপরে কী করতে হবে। বিএড কমপ্লিট করার পরে সেই একটা তোমার টেট এক্সাম হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট। এখানে হবে পেপার 2টা, এই জিনিসটা মনে রাখবে। টেট পেপার 1টা ছিল ক্লাস 1 থেকে 5-এর জন্য, আর পেপার 2টা হলো ক্লাস 6 থেকে 8-এর টিচারদের জন্য। তো আগে আমি বলেছিলাম টেট তোমার 2 ধরনের হতে পারে, একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের টেট আর একটা হলো স্টেট গভর্নমেন্টের টেট এক্সাম। সেন্ট্রাল গভর্নমেন্টের টেট যদি ক্লিয়ার করে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল টিচার হবে, আর স্টেট গভর্নমেন্টের টেট এক্সাম ক্লিয়ার করলে স্টেট গভর্নমেন্টের টিচার হবে। তো বুঝলে কী কী স্টেপ ফলো করতে হলো। সংক্ষেপে যদি আমি বলি 12 পাস করতে হবে 50% নাম্বার নিয়ে, তারপরে তুমি হয় 4 বছরের বিএড কোর্স কমপ্লিট করতে পারো, না হলে তুমি গ্র্যাজুয়েশনের পরে বিএড কোর্স কমপ্লিট করতে পারো। এই বিএড কমপ্লিট হয়ে গেলে তোমার টেট পেপার 2 এক্সামটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তারপরে যদি ক্লিয়ার করে নিতে পারো ইন্টারভিউ তোমার হবে। সব কিছু ক্লিয়ার হয়ে গেলে তুমি জবে চান্স পেয়ে গেলে। এবার আমরা জানবো যে জুনিয়র টিচার আমরা কিভাবে হব, মানে ক্লাস 6 থেকে 10-এর টিচার কিভাবে হব। তাদেরকে আরেকটা নাম বলে টিজিটি, ট্রেন গ্র্যাজুয়েট টিচার। এই ক্লাস 6 থেকে 10-এর টিচার হতে গেলে তোমাকে মিনিমাম 12 পাস করতে হবে। 12 পাস করার পরে তোমাকে বিএড করতে হবে। বিএড তুমি দুভাবে করতে পারো, আগেই বলেছি। একটা করতে পারো 12 পাস করার পরে 4 বছরের কোর্স, আর একটা হতে পারে গ্র্যাজুয়েশনের পরে 2 বছরের কোর্স। তো বিএড কমপ্লিট হয়ে গেলে তোমার একটা এক্সামিনেশন হবে বলেছি। কি এক্সামিনেশন এখানে হবে? এখানে হবে টিজিটি এক্সাম, ট্রেন গ্র্যাজুয়েট টিচার এক্সাম। এই এক্সাম তুমি যদি ক্লিয়ার করতে পারো তারপর তোমার একটা ইন্টারভিউ হবে, তারপরে তুমি চান্স পেয়ে গেলে ক্লাস 6 থেকে 10-এর টিচার হওয়ার জন্য। তো সংক্ষেপে যদি আমি বলি ক্লাস 6 থেকে 10-এর টিচার হতে গেলে কী করতে হবে। ফার্স্টে আমাকে 50% নাম্বার নিয়ে 12 পাস করতে হবে। তারপরে আমি বিএড করতে পারি 4 বছরের কোর্স হিসেবে, না হলে আমি গ্র্যাজুয়েশন করার পরে 2 বছরের একটা বিএড কোর্স করতে পারি। বিএড কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই টিজিটি এক্সাম আমাকে দিতে হবে। টিজিটি এক্সাম ক্লিয়ার করার পরে একটা ইন্টারভিউ হবে, তারপরে আমি জবে চান্স পাবো। এইবার আমরা জানবো যে ক্লাস 11-12-এর টিচার আমরা কিভাবে হব। ক্লাস 11-12-এর টিচার হতে গেলে 12 পাস করতে হবে, তারপরে গ্র্যাজুয়েশন করতে হবে, তারপর আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে। প্রত্যেকটা স্টেপে আমাদেরকে মিনিমাম 50% নাম্বার আমাদেরকে রাখতে হবে। ক্লিয়ার হলো? তারপরে তুমি বিএড কোর্স করতে পারো। বিএড আগেও করে রাখতে পারো, কিন্তু তোমার পোস্ট গ্র্যাজুয়েশন এখানে কম্পালসারি। 11-12-এর টিচার হতে গেলে পোস্ট গ্র্যাজুয়েশন তোমাকে করতে হবে। এই বিএড করার পরে এখানে আরেকটা আবার টেস্ট হবে, সেটা হলো তোমার পিজিটি। এই এক্সামটা তোমাকে ক্লিয়ার করতে হবে। আগে কি করতে হয়েছিল, ক্লাস 6 থেকে 10 করতে হলে টিজিটি এক্সাম, এবার করতে হচ্ছে পিজিটি এক্সাম। এই পিজিটি এক্সাম ক্লিয়ার হয়ে যাওয়ার পরে একটা ইন্টারভিউ হয়, তারপরে তুমি 11-12-এর টিচার হিসেবে যোগদান করতে পারবে। এবার লাস্টে আমরা জানবো যে কী করে কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারি। এই জিনিসটা একটু ভালো করে বুঝবে, কারণ এখানে অনেক জিনিস বোঝার আছে। কলেজে 4 ধরনের প্রফেসর হয়, তাদের যোগ্যতা অনুযায়ী। সবার নিচে থাকে লেকচারার, তারপরে থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে থাকে অ্যাসোসিয়েট প্রফেসর, তার উপরে থাকে প্রফেসর। প্রফেসর সবার উপরে থাকে। এখানে না একটা জিনিসে আমাদের অনেক গন্ডগোল লেগে যায়, সেটা হলো এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উপরে থাকে নাকি অ্যাসোসিয়েট প্রফেসর উপরে থাকে। এই জিনিসটা আমি মনে রাখার জন্য একটা সিম্পল ট্রিক ইউজ করি, সেটা হলো এই যে রেড কালারে আমি দুটো অ্যালফাবেট লিখেছি, আই আর ও। ও অ্যালফাবেটিক্যালি যদি আমরা দেখি উপরে, তাহলে যোগ্যতা অনুযায়ী অ্যাসোসিয়েট প্রফেসরের উপরে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো সবার নিচে লেকচারার থাকে, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর থাকে, তার উপরে প্রফেসর হয়। ঠিক আছে, এইটুকু বুঝলে? এবার চলো জানি কিভাবে প্রফেসর হওয়া যায়। তো প্রফেসর হতে গেলে তোমাকে সেম স্টেপগুলো ফলো করতে হবে। ফার্স্টে 12 পাস করতে হবে, তারপরে গ্র্যাজুয়েশন করতে হবে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাকে এখানে কি বলো তো, সব জায়গায় 50% ছিল, এখানে 55% নাম্বার রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই জিনিসটা একটু ধ্যান দিয়ে শুনবে, কারণ এই জিনিসটাই আমার মেইনলি বলার আছে। সেটা হলো জেআরএফ। এই জেআরএফ জিনিসটা কি, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এই জিনিসটার কী গুরুত্ব আমি সেটা পরে বলছি, কিন্তু এই জিনিসটার ব্যাপারে একটু জেনে নাও। এই জেআরএফ যদি তুমি ক্লিয়ার করতে চাও তাহলে তোমাকে 65% নাম্বার রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? আমি পরে বলছি এই জেআরএফের কি ইম্পর্টেন্ট। তো এবার আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল।
পোস্ট গ্র্যাজুয়েশনের পর আমাদেরকে কি করতে হবে, এই পোস্ট গ্র্যাজুয়েশনের পর আমাদেরকে ইউজিসি নেট বলে একটা এক্সাম হয়, এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। ইউজিসি নেট মানে কি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন দ্বারা আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই টেস্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এটা হলো তোমার আর্টসের কমার্সের স্টুডেন্টদের জন্য। সায়েন্স স্টুডেন্টের জন্য এই ইউজিসি নেটের একটু আলাদা নাম হয়, সেটা হলো সিএসআইআর ইউজিসি নেট। সিএসআইআর মানে হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো বুঝতে পারলে, এই এক্সাম তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশনের পরে ক্লিয়ার করতে হবে যে করে হোক, তুমি যদি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিতে চাও। তো এই ক্ষেত্রে ধরে নিলাম যে আমরা ইউজিসি নেট ক্লিয়ার করে নিয়েছি। ইউজিসি নেট ক্লিয়ার করলে তুমি জাস্ট এলিজেবল হলে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেওয়ার জন্য, জাস্ট এলিজেবল হলে, এখনও তুমি জব পাওনি, এখনও অনেক রাস্তা বাকি আছে। শোনো কী করতে হবে। তো আমরা ইউজিসি নেট ক্লিয়ার করে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেওয়ার জন্য এলিজিবল হয়ে গেলাম। এবার তোমাকে ওয়েট করতে হবে কখন কলেজে ভ্যাকেন্সি আসে। যখন ভ্যাকেন্সি আসে এটা তোমাকে ইন্টারনেটে বা ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, সবসময় খুঁজতে হবে, মানে লেগে থাকতে হবে। এবার আমি এই জিআরএফ জিনিসটা কি এটার ব্যাপারে একটু বলে নিই। এই জিনিসটার ব্যাপারে ভালো করে জানতে হবে, তাই মন দিয়ে শুনবে জিনিসটা কি। জিআরএফ হলো জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এই জিআরএফ আমাদের কখন কাজে লাগে, যখন তুমি পিএইচডি করতে যাবে না, তখন যদি তোমার এই জিআরএফ মানে এই জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকে, তুমি তখন স্টাইপেন্ড পাবে। স্টাইপেন্ড কত পাবে, মাসে তুমি 31,000, আজকে 2021 সালে 31,000 পার মান্থ তোমাকে দেয় গভর্নমেন্ট। আর যদি তুমি এসআরএফ মানে সিনিয়র রিসার্চ ফেলোশিপ হতে পারো, এসআরএফ কখন হয়, এই জুনিয়র রিসার্চে 2 বছরের পরে তোমার এসআরএফ হয়ে যাবে। তুমি যখন তুমি এসআরএফ হয়ে যাবে তখন গভর্নমেন্ট তোমাকে প্রতি মাসে 40,000-এর উপরে টাকা দেবে। জিআরএফের জন্য 31,000 আর এসআরএফের জন্য 40+1,000 তোমাকে প্রতি মাসে দেবে। তুমি যদি এই জিআরএফ ক্লিয়ার করতে পারো তাহলেই পাবে, না হলে তুমি পাবে না, উল্টো তোমাকে টাকা দিয়ে পিএইচডি করতে হবে। তাহলে বুঝতে পারলে এই জিআরএফের কী ইম্পর্টেন্ট আমাদের। তো এবার আমাদের জানতে হবে এই জিআরএফ আমরা কীভাবে ক্লিয়ার করব, কী যোগ্যতা লাগবে। ওই যে আগেই তোমাদেরকে একটা যোগ্যতা বলে দিয়েছিলাম, সেটা হলো তোমার 65% নাম্বার আমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশনে রাখতে হবে। ঠিক আছে, এটা সময়ের উপর ডিপেন্ড করছে, কোনো সময় একটু কম বেশি হতে পারে। আরেকটা কন্ডিশন হলো তোমাকে জিআরএফ ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার করব, জিআরএফের জন্য আলাদা কোনো এক্সাম হয় না। আমরা যে ইউজিসি নেট এক্সামটা দিয়েছিলাম না, এই যে ইউজিসি নেট এক্সাম দিয়েছিলাম, এটাই তোমার জিআরএফের জন্য এক্সাম হয়। এখানে জাস্ট কাট অফ নাম্বারের উপর ডিপেন্ড করছে। একটা কাট অফ নাম্বার দেওয়া থাকে, ওই কাট অফ নাম্বার উপরে যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি জিআরএফের জন্য এলিজিবল হয়ে গেলে। এখানে একটু বুঝবে ভালো করে জিনিসটা। ধরো আমি ইউজিসি নেট এক্সাম দিলাম, কী জন্য দিয়েছিলাম, যাতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিতে পারি কলেজে। তো ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে কাট অফ নাম্বার দেওয়া থাকে না, একটা কাট অফ নাম্বার তো দেওয়া থাকে, সেই কাট অফ নাম্বার দিলেই চান্স পায়, নাহলে তো সবাই চান্স পেয়ে যাবে। একটা কাট অফ নাম্বারের উপরে যারা পাবে তারাই শুধু যোগ্য হবে ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে চান্স পাওয়ার জন্য। আর এই জিআরএফে তোমাকে চান্স পেতে গেলে এই কাট অফ নাম্বারটা একটু বেশি হয়। আগে যে কাট অফ নাম্বার ছিল সেটা 10%-এর মধ্যে বেশি হবে। তাহলে বুঝতে পারলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে নাম্বার তোমাকে পেতে হবে তার থেকে 10% নাম্বার এই জিআরএফের জন্য বেশি পেতে হবে। যারা পায় তারাই জিআরএফের জন্য এলিজিবল হয়ে গেল। আর যারা জিআরএফে এলিজিবল হবে তারা পিএইচডির সময় স্টাইপেন্ড পাবে এইরকম 30,000-31,000 টাকা করে। বুঝতে পারলে। আরেকটা জিনিস সেখানে মাথায় রাখবে, এই জিআরএফ তোমার কমপ্লিট করার পরে 3 বছরের মধ্যে তোমাকে পিএইচডিতে যোগ দিতে হবে। যদি তুমি 3 বছরের মধ্যে পিএইচডিতে যোগ না দাও তাহলে ওই যে জিআরএফের কোনো ভ্যালিড থাকবে না, তোমাকে আবার নতুন করে দিতে হবে। তো বুঝলে, এই অবধি ক্লিয়ার হলো জিনিসটা। তো এবার চলো যে জিনিসটা বাকি ছিল বাকি জায়গাটা জেনে নিই। তো আমি ইউজিসি নেট এক্সাম দিলাম, দিয়ে আমি এলিজিবল হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কলেজে যোগ দেওয়ার জন্য। এবার তোমার ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ইন্টারভিউর জন্য কল আসবে। তো এখন যে জিনিসটা বলবো এটা একটু মন দিয়ে শুনবে, কারণ এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সেটা হলো যখন ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সিতে অনেকে ফর্ম ফিল আপ করবে, তুমি একা তো করবে না। তো এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করবে মেনলি 3 ধরনের মানুষ। এক ধরনের মানুষ যে হলো তোমার জাস্ট এলিজিবল হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্যে, জিআরএফ তারা পায়নি। আরেক ধরনের মানুষ হবে যারা ধরো জিআরএফ ক্লিয়ার করে নিয়েছে। আরেক ধরনের মানুষ হবে যারা পিএইচডি কমপ্লিট করে নিয়েছে। তো এই 3 ধরনের মানুষ তোমার ফর্ম ফিল আপ করবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। তো এই যে 3 ধরনের মানুষ ফর্ম ফিল আপ করলো, তোমার কি মনে হয় যে এই 3 ধরনের মানুষের মধ্যে কার বেশি চান্স হবে ওই কলেজে চান্স পাওয়ার জন্যে? অবশ্যই যারা পিএইচডি করেছে, কারণ তাদের অনেক বেশি যোগ্যতা। তারপরে হবে যারা জিআরএফ কমপ্লিট করেছে, কারণ তারা ভালো স্টুডেন্ট, তারা বেশি নাম্বার পেয়েছে। তারপরে আসবে যারা জাস্ট কমপ্লিট করেছে, মানে এলিজিবল হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। তো এইটুকু অবধি এটা তো তুমি বুঝতে পারছো বা আইডিয়া করতে পারছো যে তুমি যদি জাস্ট ইউজিসি নেট ক্লিয়ার করো তাহলে তুমি কলেজের প্রফেসরের জন্য জাস্ট এলিজিবল হলে, যোগ্য হলে তুমি চান্স নাও পেতে পারো। তো
তুমি জাস্ট ফর্ম ফিল আপ করতে পারো, ইন্টারভিউর জন্য যেতে পারো, সেখানে তোমাকে নাও চান্স দিতে পারে। কেন নাও চান্স দিতে পারে? কারণ তুমি যাদের সঙ্গে কম্পিটিশন দিচ্ছ তাদের যোগ্যতা তোমার থেকে বেশি। কেউ জেআরএফ কমপ্লিট করছে, কেউ পিএইচডি কমপ্লিট করে আসছে, তো যেহেতু তাদের যোগ্যতা বেশি, তাদের বেশি প্রায়োরিটি দেবে, তুমি ওখানে চান্স নাও পেতে পারো। আর বেশিরভাগ মানুষের সঙ্গে এটাই হয়। আমরা বেশিরভাগ মানুষই এটা ভাবি যে ইউজিসি নেট যদি ক্লিয়ার করে দেয় তাহলে আমরা কলেজের প্রফেসর হয়ে যাব। এটা তোমার সঙ্গে নাও হতে পারে, কারণ তুমি এক্ষেত্রে চান্স নাও পেতে পারো। আর আমি সেই জন্যই তোমাকে এখানে বলে রাখছি, তুমি যদি কলেজের প্রফেসর হতে চাও তাহলে সবসময় টার্গেট নেবে যাতে করে আমি পিএইচডি করতে পারি। আর পিএইচডি করার জন্য তোমাকে জেআরএফ কমপ্লিট করতে হবে, কারণ জেআরএফ যদি তুমি না কমপ্লিট করো তাহলে তোমাকে টাকা দিয়ে পিএইচডি করতে হবে। আর জেআরএফ যদি তুমি পেয়ে যাও তাহলে তোমাকে উল্টো গভর্নমেন্ট স্টাইপেন্ড দেবে। গভর্নমেন্ট কেন স্টাইপেন্ড দেয়, কেন টাকা দেবে গভর্নমেন্ট? কারণ গভর্নমেন্ট এই জন্য টাকা দেয়, তোমাকে ওখানে গিয়ে নতুন কোনো জিনিস আবিষ্কার করতে হবে, রিসার্চ করতে হবে। তো সেই জায়গায় আমাদের দেশের অনেক নাম হয়, অনেক সুনাম হয়, আমাদের নতুন যুবকরা কিছু করছে, তো এটাতে আমাদের দেশে যেহেতু নাম হয় সেই জন্য তোমাকে গভর্নমেন্ট টাকা দেবে। তো এই অবধি বুঝতে পারলে শুধু ইউজিসি নেট ক্লিয়ার করলে তুমি কলেজের প্রফেসর নাও হতে পারো। কোনো ইনস্টিটিউশনে নিয়ে নেয়, যেহেতু রিকোয়ারমেন্ট থাকে নিয়ে নেয়, কিন্তু সে জায়গায় ওর স্যালারি অনেক কম দেয়। কীরকম স্যালারি? 30 থেকে 40 হাজারের মতো পাবে, আর বেশি পাবে না। তার থেকে আমি জেআরএফে তো মান্থলি এরকম দিয়েই দেয় 31,000 টাকা প্রতি মাসে পাবো, তাহলে আমি ওটাকেই টার্গেট নেব। আর আমি সেই জন্যই বলবো সবসময় টার্গেট নেবে যাতে করে জেআরএফ তুমি কমপ্লিট করতে পারো। আর জেআরএফ তোমাকে কমপ্লিট করতে গেলে পোস্ট গ্র্যাজুয়েশনে 65-এর উপরে নাম্বার রাখতে হবে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা স্টেজে কিন্তু নাম্বার ম্যাটার করছে এখানে। তো এই অবধি ক্লিয়ার হলো, এবার চলো নেক্সটের ধাপগুলো দেখে নিই। তো আমাদের এই অবধি হয়ে গেলো ইউজিসি নেট ক্লিয়ার করে আমরা এলিজিবল হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। তারপর ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করলাম, ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে ধরো আমি চান্সও পেয়ে গেলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কলেজের যোগও দিয়ে দিলাম। তো আমাদের এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরের লেভেলে যদি তুমি যেতে চাও, যেমন অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসর, ওই যে 4টে লেভেল ছিল, 4 লেভেল, তুমি যদি উপরের লেভেলে যেতে চাও তাহলে তোমাকে এবার পিএইচডি কম্পালসারি করে দিয়েছে। 2021 থেকে এটা কম্পালসারি। আগে এরকম ছিল যে কেউ যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিতে পারলো, তারপরে তোমার ধীরে ধীরে সময়ের সাথে সাথে তোমার প্রমোশন হবে, তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হবে, তারপরে প্রফেসর হবে। কিন্তু এবার থেকে নিয়ম করে দিয়েছে এই 2021 থেকে তোমাকে পিএইচডি করতেই হবে। তো আলটিমেটলি এটাই আমার দাঁড়ালো যে তুমি যদি কলেজের প্রফেসর হতে চাও তাহলে তোমাকে পিএইচডি করতেই হবে, করে রাখলে তোমার অনেক বেশি সুবিধা। আর পিএইচডি যদি করতে চাও তোমাকে জেআরএফকে টার্গেট নিতে হবে, কারণ ওই ক্ষেত্রে তোমার অনেক স্টাইপেন্ড পাবে, নাহলে তোমাকে বেশি খরচা হবে পিএইচডি করতে গেলে। তো এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসটা ভালো করে শুনবে। এই যে এতগুলো আমাদের কোর্স কমপ্লিট করতে হচ্ছে, ডিগ্রি করতে হচ্ছে, ডিপ্লোমা করতে হচ্ছে, এই কোর্সগুলো আমরা কোথায় থেকে করব, কীভাবে করব? তো এটার অ্যান্সার দেওয়ার জন্য আমি বলবো যে এক একজন এক এক জায়গায় থাকে, তো আমি পার্টিকুলারভাবে তো কোনো জায়গার নাম নিয়ে বলতে পারি না এরকম। তুমি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে বেস্ট ইনস্টিটিউশন ফর তুমি যে কোর্সটা করতে চাইছো, তাহলে দেখবে কাছাকাছি অনেক লিস্ট দিয়ে দেবে তোমার এরিয়ার। সেই লিস্টের মধ্যে যে ইনস্টিটিউশনগুলো 5-এর মধ্যে 4 বা 4.5-এর উপর হবে সেই ইনস্টিটিউশন থেকে তুমি করতে পারো। সবসময় চেষ্টা করবে সরকারি কোনো ইনস্টিটিউশন থেকে কোর্স করার, কারণ সরকারি ইনস্টিটিউশনের এক হলো তোমার ভ্যালিডিটি থাকে ডিগ্রির, আর একটা হলো টাকা অনেক কম লাগে। তো এত কিছু জিনিস বুঝতে পারলে নার্সারি স্কুল টিচার থেকে শুরু করে কলেজের প্রফেসর অবধি, যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আগে থেকে একটা টার্গেট নিয়ে নাও যে আমি এই লেভেলের টিচার হবো, আর সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। কারণ বিশেষ করে আমাদের গভর্নমেন্ট যখন তুমি করতে যাবে না, নাম্বার অনেকটাই ম্যাটার করে, তো সেই জন্য তোমাকে আগে থেকেই সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। তো এই অবধি থাক, ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আসবো, তত সময় অবধি বাই।